আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে সাগরে ভাসমান জাহাজটির ছবি দেখছেন, এই জাহাজটির নাম হলো ইয়াং জিয়াং ফাজান। এটির আইএমও নাম্বার হলো 1053028। 180 মিটার লম্বা এবং 30 মিটার প্রস্থের এই জাহাজটির ওজন প্রায় 22,347 টন। এটা শত শত কন্টেইনার একসঙ্গে বহন করতে পারে। বাংলাদেশের মালিকানাধীন একটি কোম্পানি বর্তমানে পানামার পতাকাবাহী করে এটাকে পরিচালনা করছে। যাই হোক, এই জাহাজটি বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থার মূল টার্গেট এবং মূল নজরদারিতে পরিণত হয়েছে। তাদের যত ধরনের লজিস্টিক সাপোর্ট এবং যত ধরনের ডিফেন্স উইং রয়েছে, সকল কিছু ব্যবহার করে এই জাহাজটির উপর নজর রাখছে বর্তমানে ভারত। কারণ তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। এখন কেন একটি জাহাজ, যেটা পণ্যবাহী জাহাজ, সেটা ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং কেন ভারতীয় সংবাদ মাধ্যমে এই জাহাজটি নিয়ে এত আলোচনা হচ্ছে? এর কারণ হলো এই জাহাজটি প্রায় 1000-এর বেশি কন্টেইনার ভর্তি করে পণ্য নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায়। সেটা বর্তমানে বহির্নোঙরে প্রবেশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পাকিস্তান থেকে আগত সেই জাহাজটির লাইভ লোকেশন দেখছেন। এটি বর্তমানে খোলা সমুদ্রের একেবারে উপকূলে অবস্থান করছে। আমাদের কর্ণফুলীর যে চ্যানেল রয়েছে, চ্যানেলের একেবারে অগ্রভাগে সেটা অবস্থান করছে এবং সেটা প্রবেশ করতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের দিকে। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেমনটা নিশ্চিত করছে, ভোগ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল সহ অন্যান্য পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি ও সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশে এসেছে এই জাহাজটি। শুক্রবার 20 ডিসেম্বর বিকাল 5টার দিকে বাংলাদেশের জনসীমায় এটা পৌঁছায় এবং বর্তমানে নোঙর করার চেষ্টায় রয়েছে বাংলাদেশের বন্দরের দিকে। বিভিন্ন সোর্স থেকে যেমনটা নিশ্চিত হয়ে গেছে, এই জাহাজটি দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসির অধীনে দুবাই, করাচি এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই রুটে চলাচল করত। তবে রিসেন্টলি বাংলাদেশের যে রিজেন্সি লাইন লিমিটেড রয়েছে, এই জাহাজটির বাংলাদেশি এজেন্ট, তারা এটাকে করাচি থেকে বাংলাদেশে নিয়ে এসেছে। 11 নভেম্বর এই জাহাজটি দুবাই থেকে চলা শুরু করেছে বাংলাদেশের উদ্দেশ্যে। এরপর করাচি বন্দরে অনেকটা সময় অপেক্ষা করেছে এই জাহাজ, তারপর ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছেছে। যাক, এই জাহাজটিকে যারা বাংলাদেশে এনেছেন এবং চলাচল শুরু করেছেন, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন যে কোম্পানি রয়েছে রিজেন্স লাইন্স লিমিটেড, এর যে অপারেশন ম্যানেজার রয়েছেন জনাব ইসমাইল আহমদ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যে এই জাহাজটিতে বর্তমানে 997টি কন্টেইনার রয়েছে। এই 997টি কন্টেইনারের মধ্যে 780টি কন্টেইনার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নামানো হবে, আর বাকিগুলো নিয়ে যাওয়া হবে ইন্দোনেশিয়া নয়তো মালয়েশিয়ায়। এখানে বলে রাখা ভালো যে দুবাইয়ের যে জেবল আলী বন্দর রয়েছে, সেখান থেকে এই জাহাজে 105 থেকে সর্বোচ্চ 126টি কন্টেইনার ওঠানো হয়েছিল, আর পাকিস্তানের করাচি বন্দর থেকে ওঠানো হয়েছিল প্রায় 678 থেকে সর্বোচ্চ 699টি কন্টেইনার। এবং কন্টেইনার ভেতর আসলে কি রয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে যেমনটা জানা যাচ্ছে যে টেক্সটাইলের কাঁচামাল এবং শিল্পের কাঁচামাল রয়েছে পেঁয়াজ, আলু, গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের রঙের কাঁচামাল রয়েছে, চুনা পাথর রয়েছে, এই জায়গায় রয়েছে সোডা অ্যাশ, রয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট, রয়েছে ডলেমেন ইত্যাদি। এবং এই পণ্যগুলো বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি কোম্পানি আমদানি করেছে। আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স এবং স্কয়ার যে ফার্মাসিউটিক্যাল রয়েছে তারা আমদানি করেছে, নাসির গ্লাসও আমদানি করেছে এবং এক্স সিরামিক্স এবং হাফিজ কর্পোরেশন এবং MR ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাঁচামাল আমদানি করেছে। এখন দেখুন, এমনিতেই পাকিস্তান বাৎসরিকভাবে বাংলাদেশের ভেতর প্রায় $770 মিলিয়ন মতো রপ্তানি করত। তবে নতুন করে এই আমদানি রপ্তানির নতুন সিদ্ধান্ত এবং এই দিগন্ত উন্মোচন হওয়ার পরে এখানে পাকিস্তানের বাংলাদেশের ভেতর রপ্তানি আরো বাড়বে। ধারণা করা হচ্ছে যে $2 বিলিয়ন পৌঁছতে বেশি একটা সময় লাগবে না, পাকিস্তান রপ্তানি করতে পারবে। এখন আমদানি রপ্তানি পাকিস্তানের সঙ্গে বাড়ুক, কোনো সমস্যা নেই। কৌশলগত চেইন অফ সাপ্লাইয়ের বিকল্প তৈরি হোক, এতেও কোনো আপত্তি নেই। তবে প্রশ্নটা হলো যে পাকিস্তান একেবারে চোখ বন্ধ করে হঠাৎ করে বাংলাদেশের বাজারে যে বড় বড় সুবিধাগুলো পাচ্ছে, সেই সুবিধাটা তারা বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য পাকিস্তানের বাজারে দিচ্ছে কিনা। কারণ তারা তাদের অর্থনীতিকে সাস্টেনেবল করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক জায়গা থেকে সুযোগটা নেবে, আর তারা নিজেরা দেবে না, এটা তো হতে পারে না। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ছে, বিষয়টাকে কেন্দ্র করে ভারত চিন্তিত। ভারত মনে করে যে এই পণ্য রপ্তানির আড়ালে বাংলাদেশে হয়তো অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান, যেটা ব্যবহার হতে পারে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে, এমনটা ভারত ভাবে। তবে ভারতেরও কিন্তু
এই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ একেবারে কম নয়। হিসাব বলছে যে পাকিস্তানে প্রতি বছর ভারত প্রায় $2 বিলিয়ন কাছাকাছি পণ্য রপ্তানি করে। আর এই $2 বিলিয়ন পণ্যের মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো পাকিস্তান শুধুমাত্র ভারত থেকে বিভিন্ন ধরনের ওষুধ আমদানি করে। বিভিন্ন ধরনের ওষুধই পাকিস্তান এই ভারত থেকে আমদানি করে $500 মিলিয়ন মার্কিন। যে জায়গাটা বাংলাদেশের কিন্তু দখল করার সুযোগ রয়েছে, কারণ বাংলাদেশের ওষুধগুলো বিশ্বমানের। আমাদের ওষুধগুলো বর্তমানে পৃথিবীর 145টি দেশে রপ্তানি হচ্ছে। ইউরোপ আমেরিকার দেশেও আমাদের ওষুধগুলো রপ্তানি হয়। বেক্সিমকো গ্রুপ কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে উল্লেখযোগ্য পরিমাণের এই জায়গায় ওষুধ রপ্তানি করে। সুতরাং আমাদের ওষুধগুলো বিশ্বমানের। এরপরও কিন্তু আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম পাকিস্তানের বাজার ধরার জন্য, তবে পাকিস্তান অনুমতিই দেয়নি বাংলাদেশের ওষুধগুলোকে তাদের বাজারে রপ্তানিতে, যদিও তারা ভারত থেকে আমদানি করেছে। এখন কিন্তু তাদের কিছুটা হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে। পাকিস্তান এখন অনুমতি দিয়েছে তাদের বাজারে বাংলাদেশের ওষুধ প্রবেশ করার জন্য, এবং নিজে থেকেই কিন্তু বাংলাদেশে যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত রয়েছেন তিনি আমাদের উপদেষ্টার সঙ্গে দেখা করে এই আগ্রহ প্রকাশ করেছেন যে তারা ওষুধ আমদানি করতে চায়। দেখুন, যদি তারা আমদানি করতে চায় তারা বাংলাদেশে রপ্তানি করবে, সমস্যা কি? দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির কথাটাই দরকার। পণ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে রাজনৈতিক কৌশলটা নিয়েছে, তাদের দেশের অর্থনীতিবিদরাই বলছেন যে এটা একটা ভুল কৌশল। বর্তমান বিশ্বায়নের যুগে এই ধরনের কৌশল নেওয়া আত্মঘাতী, কারণ একবার যদি বাংলাদেশ বিকল্প বাজার ধরে ফেলে এবং বিকল্প চেইন অফ সাপ্লাই তৈরি করে ফেলে, তাহলে আর কিন্তু ভারত রপ্তানি করতে পারবে না এই বাংলাদেশের ভেতর। তুলা আমদানির থেকে কিন্তু এটা প্রমাণিত। এক সময় বাংলাদেশ ভারত থেকে প্রায় 65% তুলা আমদানি করত, তবে এই চেইন অফ সাপ্লাইয়ের এই জায়গায় একটা কৌশল হিসাবে ভারত ব্যবহার করে বাংলাদেশকে আটকে দেওয়ার পর বাংলাদেশ বিকল্প তৈরি করে ফেলেছে। এখন 64% তুলা ভারত থেকে আমদানি করে না বাংলাদেশ, বরঞ্চ মাত্র 24% আমদানি করে। আর বাকি পুরোটাই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও আমদানি করে। আর এখন কিন্তু নতুন করে পাকিস্তান থেকেও তুলা আমদানি শুরু হলো। মানে এই জায়গায় ভারতের যে অংশগ্রহণ রয়েছে তুলা রপ্তানিতে, বাংলাদেশের মোট চাহিদার সেটা আরো নিচে নেমে আসবে এবং সেটা হতে পারে 10% নেমে আসবে। আর এই ক্ষেত্রে ভারতের কমপক্ষে $1 বিলিয়ন ক্ষতি হতে পারে। এই সকল কিছুর মধ্যে আরো অনেক কিছু রয়েছে, কাঁচামাল রয়েছে, বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য রয়েছে। বাংলাদেশে ভারত প্রায় $14 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যেটার বেশিরভাগই কিন্তু কৃষিজ পণ্য। মানে একটা বিশাল আকারের মানুষ বাংলাদেশের উপর তাদের কৃষক কিন্তু নির্ভরশীল। সুতরাং এই বাজারটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য বা ভোট ব্যাংকে লুট করার জন্য যে কৌশলে ভারত ব্যবহার করেছে, এর সরাসরি আঘাত ভারতের সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে, এটা অনেকটা সুনিশ্চিত। হ্যাঁ, এই জিনিসটা ঠিক যে ভারত থেকে পণ্য রপ্তানি না কারণে আমরা সাময়িকভাবে কিছুটা হলেও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি, তবে দীর্ঘমেয়াদী যদি চেইন অফ সাপ্লাই তৈরি হয়ে যায় সেটা ভারতের জন্যই ক্ষতির বেশি কারণ হবে। তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।